আমি ডক্টর এমডি এস আজম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম ডাক্তারের কাছে দেখেছি যে এই দুই একটা পেশেন্ট কিন্তু এই প্রবলেম নিয়ে যায়, প্রতিদিনই হয়তো দুই একটা পেশেন্ট প্রত্যেকটা ডাক্তার দেখে। যে প্রবলেমটা নিয়ে কথা বলছি সেই প্রবলেমটার নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তার মানে হচ্ছে এই যে জয়েন্টটা আছে, জয়েন্টটা তুলতে না পারা, ট্রিমেন্ডাস একটা পেন, ফিক্সড হয়ে যাওয়া। ফ্রোজেন মানে হচ্ছে বরফ হয়ে যাওয়া, ফিক্সড, ওটা কোনো রকম নড়াতে পারবে না, সরাতে পারবে না, চুল বাঁধতে পারবে না। এই নিয়ে প্রচুর কমপ্লেন থাকে, প্রচুর সমস্যা নিয়ে আসে পেশেন্ট আমাদেরকে, ওটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত ফ্রোজেন শোল্ডারটা কি, এর কারণ কি কি হতে পারে ফ্রোজেন শোল্ডারের, এবং সিমটম কি থাকতে পারে, রিস্ক ফ্যাক্টর কি আছে, হাউ টু প্রিভেন্ট ইট, ডায়াগনোসিস কি করব, এবং আলটিমেটলি ডেফিনেটলি ট্রিটমেন্ট কি হতে পারে, এবং কতটা সাকসেস রেট কতটা। সাকসেস রেট হচ্ছে 100%। অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর হিসাবে আমি বলছি, এক্সেলেন্ট মেডিসিন আছে আমাদের ক্ষেত্রে এবং খুব ভালো সাকসেসফুল আছে। কিছু এক্সারসাইজ দিতে হয়, তার সাথে 2-1টা ওষুধ, 3-4টে ওষুধ খেলেই কিন্তু প্রবলেম কমপ্লিটলি চলে যায়। আপনার ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফ্রোজেন শোল্ডারটাকে একটা এক্সট্রা, আমরা মেডিকেল সায়েন্সে নাম দেওয়া থাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। এই কেন হয়, একটা ইনভলভিং পেন এবং স্টিফনেস একটা জয়েন্টে হয়ে যায়, এবং এটা আস্তে আস্তে স্টার্ট হয় এবং খুব সিরিয়াস পজিশনে পৌঁছায়। 2 থেকে 3 বছরের মধ্যে যদি ট্রিটমেন্ট না করে তাহলে আবার নর্মাল অবস্থা অনেক সময় ফিরে আসে ফ্রোজেন শোল্ডারটা। কি কারণে হতে পারে ফ্রোজেন শোল্ডার? কারণটা হচ্ছে যে এটা স্ট্রং যে কানেকটিভ টিস্যু থাকে, আমাদের কানেকশন যে শোল্ডার জয়েন্টে থাকে, এখান থেকে যে আমাদের হেড অফ হিউমারাসে যে কানেকশন থাকে সেটার সঙ্গে স্ট্রং কানেকশন থাকার জন্যই ওই জায়গাটা, ওই লিগামেন্ট কানেকটিভ টিস্যুটা কিন্তু ইনফ্লেম হয়। ঠিক ইনফ্লেম এবং স্টিফ হওয়ার জন্যই কিন্তু এই সমস্যাটা হয়। বেসিক্যালি এটাই কিন্তু দায়ী এই প্রবলেমের জন্য। এবার আমরা জানবো যে এর কজেশনটা কি। কজেশনটার মধ্যে প্রথম যেটা আমরা ইম্পর্টেন্ট জানি যে একটা ইনফ্লামেশনটা কি হচ্ছে, একটা যে কানেকটিভ টিস্যুটা আছে, যেটা ফ্লেক্সিবল টিস্যু, যেটা আমাদের ফ্লেক্স করে, ফ্লেকশন এক্সটেনশন যেটা করে, সেই টিস্যুটা যদি ইনফ্লেম হয়, তার জন্য থিক এবং ফিক্সড এবং স্টিফ হয়ে যায়। এটা বেসিক্যালি দেখা যায় আফটার ইনজুরি কিংবা কোনো রকম সার্জারি যদি হয় তার জন্য হতে পারে। অনেক সময় দেখা যায় যে হয়তো আমরা ডিসব্যালেন্স কিছু হয়তো হয়ে গেছে, তার জন্য কিন্তু দেখা যায় এই প্রবলেমটার জন্য স্ট্রেন কিংবা আর কিছু হলেও কিন্তু ইনফ্লামেশন একটা হয়। আদার কিছু হেলথ কন্ডিশন থাকে, কিছু অ্যাসোসিয়েটেড হেলথ প্রবলেম থাকে, যার জন্য ফ্রোজেন শোল্ডার একটা হওয়ার চান্স তাদের বেশি থাকে। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে, যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে, যারা হার্টের প্রবলেম নিয়ে থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে, স্ট্রোক যেসব পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে তারও হওয়ার চান্স বেশি থাকে, এবং পার্কিনসনিজম আমি পরে একটা টপিক্স বলবো, এটা কমপ্লিটলি নিউরোলজিক্যাল একটা প্রবলেম। তো এগুলোর জন্যই কিন্তু হওয়ার চান্স থাকে একটা। এজ এবং সেক্সটা খুব ইম্পর্টেন্ট। যেমন ওম্যানদের সব থেকে বেশি হওয়ার চান্সটা 5:1, যদি 5টা মহিলা সাফার হয় তার মধ্যে একটা মেল সাফার হয়। এজটা কি, এজটা হচ্ছে 40 থেকে 70 বছরের মধ্যে হওয়ার চান্সটা বেশি। অন্য টাইমেও হতে পারে, কিন্তু এই এজটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস এজ ফর ফ্রোজেন শোল্ডার। আপনার মেনোপজ হওয়ার চান্সটা বেশি থাকে, তার কারণ হচ্ছে হরমোনাল একটা চেঞ্জ চলে আসে, ইস্ট্রোজেন লেভেলটা কমে যায়, ওই জন্যই ক্যালসিয়াম ডিপোজিশনটা কমতে থাকে, এই জন্যই কিন্তু মেনোপজাল এজে হওয়ার চান্সটা বেশি থাকে। আরও কিছু অ্যাসোসিয়েটেড ইডিওপ্যাথিক কজ থাকে। তো এটাই হচ্ছে কজগুলো। এবার আমরা বলবো যে রিস্ক ফ্যাক্টর কি কি থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর প্রথম কথা হচ্ছে যে একটা এজ, তো বললাম এজ একটা রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি আসছে, তার সঙ্গে সেক্স একটা এজ ফ্যাক্টর চলে আসছে। রিসেন্ট শোল্ডার যদি কোনো ইনজুরি থাকে, হঠাৎ করে হয়তো কোথাও পড়ে গেছে, বাইকে লেগেছে, কিংবা কলারবোন ফ্র্যাকচার হয়ে গেছে, কিংবা শোল্ডার জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যায়, তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। ডায়াবেটিক একটা রিস্ক ফ্যাক্টর থাকছে। বেসিক্যালি দেখা যায় 10 থেকে 20% পিপল মোস্টলি এফেক্টেড, ডায়াবেটিক যারা থাকে তারা কিন্তু মোস্টলি ফ্রোজেন শোল্ডার এফেক্টেড হয়। আদার ডিজিজ কন্ডিশন, স্ট্রোক, হাইপোথাইরয়েডিজম, যেগুলো আনট্রিটেড থাকে, হয়তো ঠিকঠাক করে মেডিসিন খায় না, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স থাকে। হাইপারথাইরয়েডিজম পেশেন্টও হওয়ার চান্স থাকে। হাইপারথাইরয়েডিজম হওয়ার চান্স বেশি থাকে, তার কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড হয়, এই জন্য হরমোনটা বেশি প্রডিউস করে, এই জন্য অনেক সময় হয়। তার সাথে হচ্ছে স্ট্রোকটা একটা বিশাল ফ্যাক্টর। তো এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকে এর জন্য। সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে প্রবলেমটা আমাদের কাছে পেশেন্ট 3টে পার্টে সিমটমকে ভাগ করা হয়। আমাদের কাছে যে পেশেন্ট যে প্রবলেমগুলো নিয়ে আসে, একটা পেন, এক্সট্রিম পেন ইন শোল্ডার জয়েন্টে থাকে, এক্সট্রিম পেন, ওটাকে ফ্রিজিং স্টেজ বলা হয়। 3টে স্টেজ থাকে, একটা ফ্রিজিং স্টেজ, একটা ফ্রোজেন স্টেজ, একটা হচ্ছে থয়িং স্টেজ মানে রিকভারি স্টেজ।
ফ্রিজিং স্টেজটাতে কি দেখা যায় যে জাস্ট কিছুদিনের মধ্যে শুরু থেকে 6 উইক অবধি থাকে, প্রচন্ড স্টিফ এবং পেনফুল থাকে, তো মুভ করতে পেন খুব স্লোলি আস্তে আস্তে বাড়তে থাকে এবং বেসিক্যালি রাতের দিকে বেশি ব্যথা থাকে, ভেরি টাফ টু ইনেবল, কোনো রকম ভাবে মুভ করতে পারে না, ইভেন চুল বাঁধতে পারে না। অনেক পেশেন্ট আমাদের বলে যে ডাক্তারবাবু চুলটা বাঁধতে পারছি না, মহিলা পেশেন্টগুলো এটাই সব থেকে বড় প্রবলেম নিয়ে আসে। তার সঙ্গে ফ্রোজেন স্টেজটা কি, এই স্টেজটা আস্তে আস্তে পেনটা কমতে থাকে, কিন্তু শোল্ডারটা ফিক্সড স্টিফ হয়ে থাকে আস্তে আস্তে, ডেইলি টাস্ক কিংবা অ্যাক্টিভিটি করতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই স্টেজ দেখা যায় যে 2 থেকে 6 মাস অব্দি এই স্টেজটা কভার করে যায়। লাস্টে রিকভারি স্টেজ দেখা যায় যে আস্তে আস্তে রিকভারি পথে চলে আসে, স্টিফনেসটা আস্তে আস্তে কমতে থাকে। এটা হচ্ছে নর্মাল সিমটম। আর কি কি সিমটম থাকতে পারে অ্যাসোসিয়েটেড, আরো কিছু সিমটম থাকবে। তার মধ্যে একটা সোয়েলিং থাকতে পারে ওভার দ্য শোল্ডার জয়েন্টে, তার সাথে সোয়েলিং এর সঙ্গে এক্সট্রিম পেন, সোয়েলিং, স্টিফনেস তো ডেফিনেটলি থাকবে। তো এগুলো সিমটম ফ্রোজেন শোল্ডারে, এগুলো সিমটম কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। এই সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করবো বা কনফার্ম হবো যে এটা ফ্রোজেন শোল্ডারে ভুগছে আর কি। হাউ টু ম্যানেজ দিস, আমরা কি করে প্রিভেন্ট করব, ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে কি করে একটা প্রিভেন্ট করবো, এটা আমরা কি করে করব। প্রথমত একটা ডেইলি ফিজিক্যাল একটা এক্সারসাইজ আমরা করব। ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ যদি করা যায় তাহলে আমার কানেকটিভ টিস্যুতে যে অনেক সময় ইমপ্লান্ট থাকলে কিন্তু এটা মুভ করলে এটা অটোমেটিক আস্তে আস্তে রিকভারির দিকেও চলে যায়। তার সাথে কি করব, কিপিং জয়েন্ট, শোল্ডার জয়েন্ট ইজ মোবাইল, কনস্ট্যান্টলি একটা ওয়ারিং অ্যাডভাইস এবং মুভিং, সবসময় একটা মুভিং করতেই আছি কনস্ট্যান্ট, এটা একটা আমি করতে পারি। তার সাথে একটা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে ডায়াবেটিস ম্যানেজ অবশ্যই করতে হবে, কারণ ডায়াবেটিস ম্যানেজ না করলে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্সটা বেশি থাকে। অ্যাভয়েড স্মোকিং, অ্যাভয়েড অ্যালকোহল ইজ ইম্পর্টেন্ট। যারা ওবেস থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। ওবেসিটি যারা থাকে তারা অবশ্যই ওজন কমাতে হবে। আরেকটা কি হয়, যারা ফ্যাটি ফুড খায় স্পাইসি তাদেরকে এগুলো কিন্তু অ্যাভয়েড করাটা সব থেকে বেশি। তো এগুলো জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। ইন কেস অফ মেনোপজাল স্টেজে যদি দেখা যায় যে প্রচুর হারে প্রবলেম হচ্ছে তখন আমি হরমোনাল থেরাপি করতে পারি। হরমোনাল থেরাপি করলেও কিন্তু এই প্রবলেমটা আস্তে আস্তে কমতে শুরু হয়। তো এটা একটা ফ্যাক্টর। ডায়াগনোসিস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস প্রথম যেটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস পেশেন্টের আমরা জাস্ট একটা ফিজিক্যাল এক্সামিনেশন করে বোঝা যাবে। তারপরেও যদি আরো কনফার্ম হতে চাই তাহলে একটা এক্সরে ডেফিনেটলি করবো। এক্সরে করলে কিন্তু অনেকটা প্রবলেম আমরা ডায়াগনোসিস করতে পারবো যে প্রবলেমটা কোথায় আছে, কি অবস্থায় আছে। আরেকটা কি, লাস্টলি আল্ট্রাসাউন্ড আমি একটা করতে পারি। আল্ট্রাসাউন্ড করলেও কিন্তু একটা আমি কনফার্ম ডায়াগনোসিস করতে পারি। লাস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই। এমআরআই করলে ডেফিনেটলি আমি ধরা পড়বি যে এটা কি কন্ডিশনে আছে। লাস্টলি এবং মোস্টলি ইম্পর্টেন্ট যেটা ট্রিটমেন্ট, অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন প্রচুর এক্সেলেন্ট ড্রাগ আছে আমাদের ক্ষেত্রে, মেডিসিন আছে যেটা আমরা 100% সাকসেস দিতে পেরেছি। সমস্ত বিএইচএমএস, ডিএইচএমএস, ডিএমএস যত ডক্টররা আছে সবার কাছে সবারই জানা মেডিসিন। তো তার আগে অবশ্যই বলবো যে এটা যদি অ্যাকুট স্টেজ থাকে তার জন্য কিছু স্পেসিফিক মেডিসিন তো আছে, তার জন্য অবশ্যই কিন্তু একটা সিমটম সিমিলারিটি দরকার আছে। ইন কেস অফ কনিক স্টেজে কিন্তু একটা খুব ভালো টোটালিটি অফ সিমটম অ্যান্টিমায়াজমেটিক হিসেবে যদি ওষুধ দিই, তার সঙ্গে পোটেন্সি যদি ঠিকঠাক করে আমার সিলেকশন হয় তাহলে ডেফিনেটলি পেশেন্ট বেটার থাকবে। তো ইন কেস অফ অ্যাকুট স্টেজেস, জাস্ট ফ্রোজেন স্টেজে কিছু স্পেসিফিক ওষুধ আমি বলবো, কিন্তু এই ওষুধগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, দয়া করে এটা বাড়িতে ট্রাই করবেন না। যদি আপনারা এই প্রবলেম নিয়ে ভুগেন তাহলে নিয়ারেস্ট কোনো বিএইচএমএস কিংবা ডিএইচএমএস কিংবা ডিএমএস যত ডক্টর হোক না কেন, হোমিওপ্যাথি অ্যাজ এ হোমিওপ্যাথি সিস্টেম অন্যান্য ডাক্তারকেও দেখাতে পারেন, মডার্ন মেডিসিন, আয়ুর্বেদিক সবার ক্ষেত্রে এক্সেলেন্ট ওষুধ আছে। কিন্তু যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, আমি আমারটা বলছি। তো কিছু স্পেসিফিক ওষুধ নামে আমি বলবো যে ওষুধগুলো খুবই ভালো কাজ করে এই পর্যায়ে। যেমন ব্রায়োনিয়া খুবই ভালো কাজ করে, কিন্তু ব্রায়োনিয়ার সিমটম থাকতে হবে, তার জন্য কিছু কাইটেসিস সিমটম থাকাটা ডেফিনেটলি প্রয়োজন। রাস্টাক্স খুব ভালো, রাস্টাক্সের সিমটম থাকতে হবে। লিডাম্পাল, অ্যাসিড বেনজোইক খুবই ভালো। হাইপেরিকাম ইজ এক্সেলেন্ট মেডিসিন। লিউপার্সভেন আর্নিকো খুবই ভালো কাজ করে অ্যাকুট স্টেজে, দারুণ। স্পাইজেলিয়া খুব ভালো, র্যাননকিউলাস খুব ভালো রেসপন্স করে। তার সাথে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া কার্ভ খুবই ভালো আছে। সিমফাইটাম খুব ভালো কাজ করে, ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। আরো প্রচুর মেডিসিন আছে যেটা হয়তো আমার ঠিক এখন বলতে পারছি না, কারণ সমস্ত মেডিসিন, মোদ্দা কথা হচ্ছে যে ওষুধই আমি দিই না কেন আমার অ্যাকুরেটও আসতে পারে। যদি আমি তার পিকুলিয়ার কিংবা কারেক্টেক্স সিমটম পাই তাহলে অবশ্যই সেই মেডিসিনই সেই মুহূর্তের জন্য, সেই ডিজিজের জন্য সব থেকে দি মেডিসিন হয়ে যায়। আমরা সমস্ত ডক্টরের জানি
কি ওষুধ আসবে আমরা নিজেও জানি না। পেশেন্টের কথা শুনে যদি আমরা সিমটম সিমিলারিটি করি, যদি সিমটম মিলিয়ে আমি ঠিক ওই মেডিসিনের সঙ্গে যদি মিলিয়ে দিই, তাহলে ডেফিনেটলি সেই ওষুধটাই তখনকার জন্য দি মেডিসিন হয়ে যাবে এই প্রবলেমের জন্য। এবং আমরা দেখেছি যে 100% সাকসেস রেট আমরা পাই। আর ক্রনিক কেসে কি করবো, একটা টোটালিটি অফ সিমটম, তার সঙ্গে মায়াসবেটিক ডায়াগনোসিস ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে, অলওয়েজ ফ্রোজেন শোল্ডার সাইকোটিক মায়াজম, তাহলে অ্যান্টিসাইকোটিক হিসাবে ওষুধ কিন্তু আমরা দিব, কিন্তু তার আগে অবশ্যই একটা টোটালিটি অফ সিমটম, কারণ অ্যান্টিসাইকোটিক প্রচুর মেডিসিন আছে, সব ওষুধ তো আর যাওয়া সম্ভব না, যে কোনো একটা মেডিসিন আমি দেবো সেটা বেস্ট ওই মুহূর্তের জন্য সিলেকশন। এবং একটা পোটেন্সি আমি নির্বাচিত করবো, 50% পোটেন্সি খুব ভালো কাজ হয়, সেন্টিসিমিলার দি মেডিসিন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এটুকুই বললাম আর কি। আরও প্রচুর মেডিসিন আছে, আরও অনেক সিস্টেমেটিক্যালি এগোতে হয়। তো আপনাদের দয়া করে আপনাদের যদি এই প্রবলেমটা হয় তো নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আপনি ডেফিনেটলি সুস্থ হবে। আপাতত এটুকুই আজকে বললাম, নেক্সটে কোনো ভালো টপিকস নিয়ে আসবো। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই ফিজিওথেরাপি করুন, একটু এক্সারসাইজ করুন, তার সাথে একটু মেনটেন করে হেলদি ফুড খান, ভেজিটেবল বেশি খান, ক্যালসিয়াম জাতীয় ফুড বেশি খান। ওভারওয়েট থাকলে একটু ওয়েটটা কমাতে চেষ্টা করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে কমেন্ট করুন, আশা করছি আমাকে ভালো লাগবে। সবাইকে শুভরাত্রি।